ইরানে আবারও হামলার হুমকি যুক্তরাষ্ট্রে, খামেনিকে নিয়ে ট্রাম্পের নেতিবাচক বক্তব্যের কড়া সমালোচনা তেহরানের। পাকিস্তানের সঙ্গে সিন্ধুর পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করতে পারবে না ভারত, হেগের আন্তর্জাতিক আদালতের রায়। মিশরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৯ জন, নিহতদের বেশিরভাগই কিশোরী শ্রমিক, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। এবং মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে গাজার ত্রাণ সহায়তা কেন্দ্রগুলো, ত্রাণ নিতে আসা প্রায় ৫৫০ মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনে বিশ্ব। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। যুদ্ধে ইরানের বিজয় দাবির কড়া সমালোচনা করে দেশটিতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে আবারও বোমা বর্ষণ করবে ওয়াশিংটন। এছাড়া খামেনির জীবন বাঁচিয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প। এসব বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। যুদ্ধে পারমাণবিক স্থাপনার গুরুতর ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেছে দেশটি। বিনিয়ামিনের রিপোর্ট। ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধে ইরান জয় পেয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ দাবি করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এ দাবির তীব্র সমালোচনা করে দেশটিকে পাল্টা হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালেও ইরানের সর্বোচ্চ নেতার ওপর রাগ ঝেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, আয়াতুল্লাহ খামেনিকে এক সহিংস ও অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন তিনি। এছাড়া খামেনি নির্লজ্জ ও বোকার মতো ইরানের মিথ্যা বিজয়ের দাবি করেছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তার দেশ ধ্বংস হয়ে গেছে, তার ৩টি ক্ষতিকর পারমাণবিক স্থাপনাও ধ্বংস হয়ে গেছে। আমি এটাও জানতাম যে তিনি কোথায় আশ্রয় নিয়েছেন। এরপরও আমি ইসরায়েল ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সামরিক বাহিনীকে দিয়ে তার জীবন শেষ করে দেইনি। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের বক্তব্যকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তিনি বলেন, চুক্তি করতে চাইলে যুক্তরাষ্ট্রের আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার করা বন্ধ করতে হবে। সেই সঙ্গে তার ভক্তদের অনুভূতিতেও আঘাত দেয়া চলবে না। Room is left for diplomacy. এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা বর্ষণে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস না হলেও এতে গুরুতর ক্ষতি হয়েছে বলে জানান আরাকচি। By attacking nuclear facilities. গেল সপ্তাহের শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ঠিক তার আগ মুহূর্তে ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। বিনিয়ামিন, আরটিভি। হঠাৎ করে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ডিজিটাল সার্ভিস নামে প্রণীত একটি ট্যাক্স বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে কানাডার সরকার। এটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আঘাত বলে উল্লেখ করে ট্রাম্প দেশটির ওপর নতুন করে শুল্ক আরোপেরও ঘোষণা দেন। এর বিপরীতে সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনার উপর জোর দেন কানাডার প্রধানমন্ত্রী। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলের শিকার প্রতিবেশী রাষ্ট্র কানাডা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প দেশটির সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বন্ধের সিদ্ধান্ত নেন। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে আমদানি করা কানাডিয়ান পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারিও দেন তিনি। ট্রাম্পের এমন সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ডিজিটাল সার্ভিস ট্যাক্স। ২০২২ সাল থেকে কার্যকর হওয়া এই কর আগামী সোমবার থেকে বাস্তবায়ন করবে কানাডা সরকার। আর এতেই চটেছেন ট্রাম্প। এটিকে যুক্তরাষ্ট্রের ওপর সরাসরি আঘাত উল্লেখ করে তৎক্ষণাৎ দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেন তিনি। ডিজিটাল সার্ভিস এমন একটি ট্যাক্স যা অনলাইন ভিত্তিক সেবায় আরোপ করা হয়। ট্রাম্পের শঙ্কা, এর ফলে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি জায়ান্ট গুগল, অ্যাপল, মেটা, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে। এদিকে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনার ওপর জোর দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তবে আইনটি নিয়ে যথেষ্ট দ্বিমত রয়েছে কানাডিয়ানদের মধ্যে। দেশটির চেম্বার অব কমার্স থেকে শুরু করে শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো এটির বিরোধিতা করে আসছে।
অন্যদিকে ট্রাম্পের ঘোষণার নেতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও। কমেছে বেশিরভাগ কোম্পানির সূচকের দাম। ডাও জোন্সের সূচক কমে দাঁড়িয়েছে 191 পয়েন্টে। 0.2% সূচক হারিয়েছে টেক হেভি নাসডাকও। অর্ণব প্রসাদ, RTV। ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান দিয়ে আঘাত হেনেছে ইসরায়েল। এর পাশাপাশি ইরানের ভেতর থেকে অনেকগুলো গুপ্ত অভিযান পরিচালনা করেছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করতে বিভিন্ন কৌশলে আশ্রয় নিয়েছে সংস্থাটি। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখব বিস্তারিত। 12 দিন ধরে চলা ইরান ইসরায়েল সংঘাতে শত শত যুদ্ধ বিমান, সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালায় বর্বর ইসরায়েল। তবে সংঘাতে ইসরায়েল সবচেয়ে বেশি সফলতা পায় একটিমাত্র কৌশল ব্যবহার করে, আর তা হলো গোপনে ইরানের অভ্যন্তরে ঢুকে অভিযান পরিচালনা করা। গেল 13 জুন রাতের আধারে কাপুরুষোচিতভাবে ইসরায়েলি বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানে হামলা করে। এর কয়েক ঘন্টা পর অজ্ঞাত স্থানে ধারণ করা বেশ কিছু রাতের ভিডিও ফুটেজ সামনে আসে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায় ছদ্মবেশী পোশাক, নাইট ভিশন চশমা সহ সামরিক বাহিনীর সরঞ্জাম সজ্জিত কিছু সদস্য মরুভূমির মতো স্থানে বসে অস্ত্র স্থাপন করছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্যই এসব অস্ত্র বসানো হয়, যাতে ইসরায়েলি যুদ্ধ বিমান কোনো বাধা ছাড়াই ইরানে হামলা চালাতে পারে। আরেকটি ভিডিওতে দেখা যায় ইসরায়েলের ক্যামেরাযুক্ত ক্ষেপণাস্ত্রগুলো ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মে আশ্রে পড়ছে, যেগুলো অপেক্ষাকৃত ছোট ও নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এটি ব্যবহার হয়। এসব ক্ষেপণাস্ত্র দৃষ্টিসীমার বাইরে থাকা লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। এসব অস্ত্রের কথা স্বীকার করেছে ইরান। ইরানের তরফে বলা হয় এসব অস্ত্র ইন্টারনেট ভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা ও দূর নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত ছিল, যা মোসাদ এজেন্টদের দ্বারা পরিচালিত। সংঘাতে ইসরায়েল বিস্ফোরকবাহী ছোট ছোট ড্রোন ও কোয়াডকপ্টার ব্যবহার করে। ইসরায়েলের বহুমুখী হামলা পরিকল্পনার অংশ হিসেবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতেই এসব ড্রোন ব্যবহার করা হয়। ইরানের গণমাধ্যমগুলো বলছে ছোট ড্রোনের পাশাপাশি হারমেস 900 এর মতো বড় সামরিক ড্রোন প্রতিহতে দেশজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করে তেহরান। তবে সে সময় ঠিক কত সংখ্যক ড্রোন উৎক্ষেপণ করা হয় এবং সেগুলো কতটা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। ইমতিয়াজ আহমেদ, RTV। মধ্যপ্রাচ্যে অশান্তির মিশনে নেমেছে ইসরায়েল। গেল প্রায় 2 বছরে ফিলিস্তিন সহ আরও 4টি দেশে প্রায় 35,000-এরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তথ্যটি উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ACLEDর প্রতিবেদনে। এ সময়ে হামলা ও নিহতদের সংখ্যায় শীর্ষে রয়েছে ফিলিস্তিন। প্রাণহানির ঘটনা ঘটেছে ইয়েমেন, সিরিয়া, ইরান ও লিবিয়াতেও। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব প্রসাদ। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে মধ্যপ্রাচ্য ধ্বংসের মিশনে নেমেছে ইসরায়েল। গেল 20 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিন ছাড়াও মধ্যপ্রাচ্যের আরও 4টি দেশে একের পর এক হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF। এ সময়ে তাদের চালানো ড্রোন, রকেট, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় দেশগুলোতে নিহত হয়েছে অসংখ্য মানুষ। ফিলিস্তিন ছাড়াও দেশটির কিলিং টার্গেটে রয়েছে ইরান, ইয়েমেন, সিরিয়া ও লেবানন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট ACELEDর প্রতিবেদনে উঠে এসেছে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের নৃশংসতার এই ভয়াবহ চিত্র। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী গেল প্রায় 2 বছরে মধ্যপ্রাচ্যে 35,000-এরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার সংখ্যায় শীর্ষে রয়েছে ফিলিস্তিন। এই সময়ে উপত্যকাটিতে অন্তত 18,235 বার হামলা চালিয়েছে ইসরায়েল। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ লেবানন। সেখানে বাহিনীটির চালানো হামলার সংখ্যা প্রায় 15,520। এ সময়ে সিরিয়ায় 616টি, ইরানে 58টি ও ইয়েমেনে 39টি হামলার ঘটনা ঘটেছে। প্রাণহানির দিক থেকেও শীর্ষে রয়েছে ফিলিস্তিন। উপত্যকাটিতে টানা 628 দিনেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা 56,000 ছাড়িয়েছে। এ সময়ে দখলকৃত পশ্চিম তীরে প্রাণ হারিয়েছে আরও 1,000 ফিলিস্তিনি।
গাজার পাশাপাশি লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গেও সংঘাতে লিপ্ত হয় ইসরায়েল। প্রায় 14 মাসের সংঘাত শেষে 2024-এর নভেম্বরে যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই পক্ষ। এই সংঘাতে নিহত হয় হাজারেরও বেশি মানুষ। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। এছাড়াও গেল 6 মাসে সিরিয়াতেও 200-রও বেশি হামলা চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের সবশেষ হামলার শিকার ইরান। তবে ইরানের প্রতিরোধের কাছে অনেকটা কোণঠাসা হয়ে ট্রাম্পের আহ্বানে যুদ্ধবিরতিতে সম্মত হয় তেল আবিব। অর্ণব প্রসাদ, RTV। একতরফাভাবে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারবে না বলে রায় দিয়েছে দ্য হেগের আন্তর্জাতিক আদালত। সিন্ধু পানি চুক্তি ইস্যুতে হেগের পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন বা PCA পরিপূরক এখতিয়ার রায় দিয়েছে। তাৎক্ষণিকভাবে এ রায়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান। সিন্ধু পানি চুক্তি নিয়ে সালিশ প্রক্রিয়া অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই বলে জানায় ইসলামাবাদ। এছাড়া এই রায়ে ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারে না বলেও জানায় দেশটি। চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই অভিযোগ তোলে। এর জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত। সে সময় পাকিস্তান অবশ্য দাবি করে তার পানির অংশ স্থগিতের চেষ্টা ও যুদ্ধ ঘোষণার সমতুল্য এবং সিন্ধু পানির চুক্তিতে একতরফা স্থগিতেরও কোনো সুযোগ নেই। আসছে মহরম উপলক্ষে পাকিস্তানের নিরাপত্তার জোরদার করেছে কর্তৃপক্ষ। সেনাবাহিনী ও সিভিল আর্মড ফোর্স মোতায়েনের অনুমোদন দিয়েছে পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মহরমের প্রথম 10 দিনে বিশেষত আশুরা উপলক্ষে প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলোর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে বলা হয়, সেনাবাহিনী মোতায়েন হবে 1997 সালের সন্ত্রাস দমন আইনের 4 ও 5 ধারার আওতায়। মহরমের চাঁদ দেখা যাওয়ায় আগামী 6 জুলাই আশুরা পালিত হবে। এই উপলক্ষে দেশীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। মূলত ঘৃণামূলক বক্তব্য ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় নজরদারির কথাও হয় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সভাপতিত্বে এক বৈঠকে। এছাড়া প্রয়োজনে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত 19 জন। নিহতদের অধিকাংশই কিশোরী শ্রমিক বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। শ্রমিক বহনকারী একটি মিনিবাসের সাথে ট্রাকের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় কর্মকর্তারা। দেশটির রাজধানী কায়রোর উত্তরে নীল নদের বদ্বীপ প্রদেশের মেনুফিয়ার আসমাউন শহরের কাছেই এই সংঘর্ষ ঘটে। মিশরে প্রায় 1.3 মিলিয়ন অপ্রাপ্তবয়স্ক শিশু শ্রমিক নিযুক্ত। গ্রাম অঞ্চলে অতিরিক্ত যাত্রী নিয়ে চলা মিনিবাসে করে কাজ করতে যান এসব অপ্রাপ্তবয়স্ক শ্রমিকরা। এদিকে নিহতদের পরিবারকে 2 লাখ মিশরীয় পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী। মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে গাজার ত্রাণ সহায়তা কেন্দ্র। খাদ্য সামগ্রী নিতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইচ্ছাকৃতভাবে গুলি ও গ্রেনেড হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এক প্রতিবেদনে কথা জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ। ভয়াবহ দুর্ভিক্ষের মুখে গেল মেতে ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে ত্রাণ সরবরাহের অনুমতি দেয় IDF। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সহায়তা কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে আসা প্রায় 550 মানুষকে হত্যা করেছে সেনারা। এই হামলার নির্দেশ উচ্চ পদস্থ কমান্ডারদের কাছ থেকে এসেছিল বলে দাবি করে কয়েকজন ইসরায়েলি সেনা। তবে প্রতিবেদনে আনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, নিরস্ত্র বেসামরিকদের ক্ষতি না করতে IDF সেনাদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে কাপড়, পাট ও সুতা জাতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার এক বিবৃতিতে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এ তথ্য নিশ্চিত করেন। এতে বলা হয়, বাংলাদেশ ভারত সীমান্তবর্তী স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি করবে না ভারত। শুধুমাত্র জওহরলাল নেহরু বন্দর দিয়ে নির্দিষ্ট সব পণ্য আমদানি করা যাবে। এর মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক
শন সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড় এর আগে গেল মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। আর এরই সাথে শেষ করছি সারাদিনে বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধন্যবাদ সবাইকে।